বাংলার হাওয়া যেদিন একটু থমকে গেছিল, নদীর ঢেউ যেন একটু ধীর হয়ে গিয়েছিল, ইতিহাসের পাতার সেই দিনটা ২৩ জুন ১৭৫৭। কিন্তু গল্পটা সেদিনের নয়, গল্পটা শুরু হয় তার বহু আগে, একটা সমৃদ্ধ বাংলা থেকে, একটা গর্বের দেশ থেকে, যেখানে মসলিনের সূক্ষ্ম সুতো ইউরোপে বিস্ময় তৈরি করত, যেখানে রেশমের ছোঁয়ায় বাণিজ্য পথ জ্বলজ্বল করত, যেখানে নদী, খাল, বিলের সাথে বাঙালির জীবন যেন ঘুঙুর বেঁধে নাচত। বাংলার নাম তখন পৃথিবীর বড় বড় বাণিজ্যিক মানচিত্রে। সোনার বাংলা সত্যিই সোনা ছিল। এই জায়গাটাকেই, এই মাটিকেই চোখে পড়েছিল বিদেশিদের, আর তাদের ভেতরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল সবচাইতে আগ্রাসী। ব্যবসা করতে করতে তারা বুঝেছিল বাংলা শুধু জমি না, বাংলা এক বিশাল ক্ষমতা, যার শাসন হাতে নিতে পারলে ভারতবর্ষের দরজা খুলে যাবে। কিন্তু সেই ক্ষমতার পথে দাঁড়িয়েছিলেন একজন তরুণ নবাব, সিরাজউদ্দৌলা। অনেকেই বলে সিরাজ ছিলেন আবেগী, অনেকে বলে আবোল তাবোল সিদ্ধান্ত নিতেন। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, সিরাজের বয়স তখন মাত্র ২০-এর কোঠায়। আর ২০ বছরের একজন যুবকও যদি আজকের দিনে দেশের দায়িত্ব পায়, তার হৃদয়ে ভয়, দায়িত্ব আর চাপের ঢেউ একসাথে আঘাত করবে। সিরাজের ভেতরেও ছিল সেই ঢেউ, কিন্তু তার ইচ্ছা ছিল বাংলা বাঁচানোর। তার বিশ্বাস ছিল নিজের সেনাবাহিনীতে, নিজের মাতৃভূমিতে। কিন্তু যে জিনিসটা বাংলার পতনের সবচেয়ে বড় কারণ হল, তা হল বিশ্বাসের ভাঙন। বাংলা তখন দুটো যুদ্ধ লড়ছিল, একটা বাইরে ব্রিটিশদের বিরুদ্ধে, আর একটা ভেতরে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে। সিরাজের চারপাশে একদল ধূর্ত ক্ষমতালোভী মানুষ জড়ো হয়েছিল, যাদের চোখে বাংলার ভালোর থেকেও নিজেদের লাভটা বড় ছিল। তাদেরই একজন মীর জাফর, একজন অভিজ্ঞ সেনাপতি, একসময় সিরাজের বিশ্বস্ত। কিন্তু ক্ষমতার সিংহাসন তার চোখের সামনে এক অদৃশ্য আগুন জ্বেলে দিয়েছিল। সেই আগুনে পুড়ে গিয়েছিল বিশ্বস্ততা, আর ব্রিটিশরা সেই আগুনে ঘি ঢালতে কুণ্ঠা করেনি। ওদিকে রবার্ট ক্লাইভ, একজন হিসেবী, ঠান্ডা মাথার অফিসার। যুদ্ধতে শক্তি যতটা জরুরি, মানুষের মন ভাঙতে তার থেকেও বেশি দরকার, এটা ক্লাইভ খুব ভালো জানত। তাই সে যুদ্ধক্ষেত্রের আগে মনের যুদ্ধ শুরু করেছিল। মীর জাফরের সাথে গোপন চুক্তি, সিরাজের শিবিরে ভাঙন, ভয়ের প্রচার, সবই ছিল তার পরিকল্পনার অংশ। ২৩ জুনের আগের রাত, যখন বাংলার আকাশে মেঘ জমেছিল, বাতাসে ছিল পচা ষড়যন্ত্রের গন্ধ, নবাবের শিবিরে উৎকণ্ঠা। কেউ চুপচাপ বসে আছে, কেউ কামান পরিষ্কার করছে, আবার কেউ দূরে তাকিয়ে ভাবছে কাল আসলে কি ঘটতে চলেছে। অন্যদিকে ব্রিটিশ শিবির অদ্ভুত শান্ত। ক্লাইভ জানত যুদ্ধতে উঠতে নাও হতে পারে তাদের পুরো শক্তি, কারণ যুদ্ধের ফল ইতিমধ্যেই অনেকটা ঠিক হয়ে গেছে। ভোর হতেই কুয়াশার মতো মেখে থাকা পলাশির মাঠ হঠাৎ যেন জীবন্ত হয়ে উঠল। সিরাজের বিশাল বাহিনী দাঁড়ালো আগের মতোই গৌরব নিয়ে, হাতি, ঘোড়া, অশ্বারোহী, গোলন্দাজ, কামান। বাংলার শক্তি সেখানে পূর্ণতা নিয়ে উপস্থিত। নবাবের চোখে তখনও আশা ছিল, যুদ্ধ হবে ন্যায্য, বীরের মতো লড়াই হবে এবং বাংলা জিতবে। যুদ্ধ শুরু হলো কামানের গর্জনে। বাংলা পক্ষ প্রথমেই এগিয়ে গেল। ধুলো উঠতে থাকলো, তীর ছুঁটল, সৈন্যরা চিৎকার করে লড়াই করল। কিন্তু যুদ্ধের মাঠে তখন একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। মীর জাফরের বাহিনী বিশাল হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু নড়ছে না। কোনো নির্দেশ দিচ্ছেন না তিনি, কোনো সাহায্য নেই। সৈন্যরা দাঁড়িয়ে আছে যেন পাথরের মতো। সেই মুহূর্তে পুরো যুদ্ধের রং পাল্টে গেল। সিরাজ দেখতে পেলেন তার নিজের বিশ্বস্তরা তাকে ফেলে দিয়েছে। যে লোকটার ওপর সে দেশের ভবিষ্যৎ বিশ্বাস করেছিলেন, সে তাকে পিঠে ছুরি মেরেছে। যুদ্ধ তখনও চলছিল, কিন্তু যুদ্ধ তখন আর অস্ত্রের না, বিশ্বাস ভাঙার যুদ্ধ। আর সে বিশ্বাসই সিরাজকে পরাজিত করল। ব্রিটিশরা খুব বেশি কষ্ট না করেই এগিয়ে গেল, আর বাংলা হারল সেই মাঠে, যে মাঠে
বাংলার গর্ব জন্মেছিল কখনো। সিরাজ পালিয়ে গেলেন, পরে ধরা পড়লেন, আর ইতিহাসের পাতায় তিনি হয়ে গেলেন এক দুঃখজনক নায়ক। মীর জাফরকে বসানো হলো সিংহাসনে, কিন্তু তিনি নবাব নন, ব্রিটিশদের পুতুল মাত্র। বাংলার শাসন চলে গেল বিদেশির হাতে, আর সেদিন থেকেই শুরু হলো ব্রিটিশ শাসনের একটা দীর্ঘ ইতিহাস, যার যন্ত্রণা বয়ে বেড়িয়েছে পুরো উপমহাদেশ। আজ আমরা স্বাধীন, আজ কলকাতা আলোয় ভরা, জীবনে ভরা, ব্যস্ততায় ভরা, কিন্তু এই শহরের প্রতিটি পুরনো রাস্তা, প্রতিটি পুরনো ইটের দেয়াল, প্রতিটি নদীর ঘাট আজও যেন সেই দিনের একটা দীর্ঘশ্বাস ধরে রেখেছে, যেন বলতে চায়, আমাদের এই স্বাধীনতা, এই বাতাস, এই অস্তিত্ব, এসব এসছে বহু বিশ্বাসঘাতকতা, বহু রক্ত, বহু কষ্টের মধ্য দিয়ে। পলাশের যুদ্ধ শুধু একটা যুদ্ধ ছিল না, এটা ছিল একটা সতর্কবার্তা যে শত্রু সবসময় বাইরে থাকে না, কখনো কখনো সে থাকে ভেতরে, আমাদের আশেপাশেই। বাংলার ইতিহাস আমাদের শেখায়, ক্ষমতা কখনো চিরদিন কারো থাকে না, কিন্তু বিশ্বাস সেই একবার ভাঙলে আর কখনো আগের মতো জোড়া লাগে না। এই ইতিহাস ভুললে চলবে না, কারণ ইতিহাস ভুললে ভবিষ্যৎও ভুল পথে হাঁটে।